প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিধানসভা ভোটের আগে পাখির চোখ 3 প্রকল্প, জেলা শাসকদের বড় নির্দেশ মমতার। মোবাইল জমা রেখে লজিক্যাল বৈঠকে জেলা শাসকরা, মমতা বললেন কারো নাম যেন বাদ না যায়। এবার শাখা সংগঠনেও শুভেন্দু ঘনিষ্ঠদের ছেঁটে ফেলল শ্রমিক, গড়ে উঠল নয়া মোর্চা ইনচার্জ। শাহের পর মোদি সাক্ষাতে দিলীপ, 26-এর আগে দাবাং নেতাকে চাঙ্গা করতে কি মন্ত্র প্রধানমন্ত্রীর। 343 জন ভোটারের নাম বাদে ষড়যন্ত্র, 7 নম্বর ফর্ম জমা দিয়েই তমলুকে পুলিশের জালে বিজেপি নেতা। বেলডাঙ্গায় অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। আশাকর্মীদের বিক্ষোভে কলকাতা পুরসভার সামনে ধুমধুমার, স্তব্ধ ধর্মতলা চত্বর। মানুষ মরছে রাস্তায়, জলে, দুর্নীতি বিভাজনে। নয়ডার ইঞ্জিনিয়ারের মৃত্যুতে বিজেপিকে তোপ রাহুলের। মনরেগায় বঞ্চনা বহাল, বাংলায় বকেয়া আটকাতে অজুহাত খুঁজছে মোদী সরকার। আদিনব্যের বিবাদে ট্যাবলো ভাঙচুরের অভিযোগ, নন্দীগ্রামে বিজেপির পঞ্চায়েতের অনুষ্ঠানে ডাক পেলেন না শুভেন্দু। শাখা সংগঠনেও কোণঠাসা শুভেন্দু লবি, পছন্দের নেতাদের ইনচার্জ পদে বসিয়ে দলের রাশ হাতে রাখলেন শ্রমিক। উনি বস আমি কর্মী, মিলেনিয়াল জাতীয় সভাপতি নীতিনের ভূয়সী প্রশংসা মোদির। পোলবা থেকে হলদিয়া, এসআইআর শুনানির প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ অবরোধ, জ্বলছে টায়ার। মমতার বিরুদ্ধে আসরে এবার সেনা, রাজ্যপালের সঙ্গে দেখা করে কি দাবি জানালেন। বিধানসভা ভোটে মোদী শাহ জ্ঞানেশের বিরুদ্ধে বাঙালির লড়াই, জানিয়ে দিল তৃণমূলপন্থী বৃদ্ধজনরা। তীব্র গরমের আগেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, কৃষকদের উদ্দেশ্যে জানালেন নয়া বার্তা। ভোটার তালিকা সংশোধন ঘিরে ক্ষোভ, ভাঙচুর সন্দেশখালী বিডিও অফিস। সুপ্রিম জয়ের পর সিইও দপ্তরে গেল মেল, সময় চাইল তৃণমূল। যোগ্য হয়েও মিলল না বয়সের ছাড়, এসএসসি মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। 10 বার ডাকলে 10 বার আসব, শুনানি থেকে বেরিয়ে বললেন স্বামী। ধুকধুক করে মরা থেকে একবারে মরা ভালো, নির্বাচন কমিশনের কোমর ভাঙার হুমকি দিয়ে বললেন টিএমসির মনিরুল। বিজেপি শাসিত 6 মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, জল গড়ালো হাইকোর্টে। বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে কলকাতায়, জরুরি বৈঠক। ব্রেকফাস্টে 58 লাখ, 14 ফেব্রুয়ারি লাঞ্চ হবে। এসআইআর নিয়ে চরম আত্মবিশ্বাসী শুভেন্দু। এসআইআর নিয়ম মেনে কাজ হচ্ছে তো, দেখতে বাংলায় আসছে আরও অবজারভার। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মোদি কিছু দেননি, মমতা দিতে চান, 28-এ বড় ঘোষণা। মোদির পরে এবার সিঙ্গুরে যেতে চলেছেন মমতা, শুনেই যা বলে ফেললেন শুভেন্দু। রাজ্যে ভোটের আগে এত অশান্তি, নির্বাচন কমিশনের ভূমিকায় তিত বিরক্ত অর্জুন। ফর্ম 7 জমা দিতে বাধা, তৃণমূলের বিরুদ্ধে মহকুমা শাসকের দপ্তর ঘেরাও বিজেপির। ফাঁদে পা দেবেন না, সরকার পাশে আছে, বিক্ষোভের আগে আশাকর্মীদের বার্তা চন্দ্রিমার। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের। সরকারি কর্মীর স্বীকৃতি, বেতন বৃদ্ধি ও অঙ্গনওয়াড়িতে আর্থিক বৃদ্ধির দাবিতে বিক্ষোভ। পুলিশ মিছিল আটকাতেই ধস্তাধস্তি বাঁধে আশা কর্মীদের সঙ্গে। মিছিল আটকাতে দ্বিস্তরীয় ব্যারিকেড তৈরি করা হয়েছে, যার ফলে কার্যত স্তব্ধ ধর্মতলা চত্বর। গতকাল একাধিক দাবি নিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলের কর্মসূচি নেয় অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠন। সরকারি কর্মীদের সমতুল্য সুবিধা, বেতন বৃদ্ধি, অঙ্গনওয়াড়ির খাতে বরাদ্দ বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে ফের রাজপথে নেমেছেন তারা। কিন্তু তাদের মিছিল নিউ মার্কেট থানার সামনে আসতেই তা আটকে দেয় পুলিশ। সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন আশা কর্মীরা। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে এসএন ব্যানার্জি রোড, তাতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে ধর্মতলা এলাকায়। প্রতিবাদ মিছিলের পাশাপাশি লোকভবনে তাদের ডেপুটেশন কর্মসূচি রয়েছে। এছাড়াও বিকাশ ভবনেও যাওয়ার কথা ছিল। আশাকর্মীদের দাবি, তারা যে কোনো উপায়ে নিজেদের কর্মসূচি শেষ করবেই। পুলিশ জানিয়েছে তাদের মিছিল কলকাতা পুরসভার সামনে এসএন ব্যানার্জি রোডেই শেষ করতে হবে। এই বিক্ষোভ মিছিল ও ব্যারিকেডের ফলে শিয়ালদহ থেকে ধর্মতলামুখী যান চলাচল বন্ধ, ধর্মতলা থেকে হাওড়ামুখী যান চলাচল ব্যাহত। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
এর আগেও বৃদ্ধি সহ একাধিক দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন আশাকর্মীরা। সেই সময় অভিযান শুরু হতেই মিছিল আটকে দেয় পুলিশ। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আশাকর্মীরা। ব্যারিকেড টপকে তারা পৌঁছে যান স্বাস্থ্য ভবনের গেটের সামনে। জানিয়ে পরিস্থিতি একেবারে রণক্ষেত্রের আকার নিয়েছিল। এবার স্বাস্থ্য ভবনের পর পুরসভা, প্রায় একই চিত্র দেখল রাজপথ। 100 দিনের কাজ যথা মনরেগাতে বাংলার প্রাপ্য বকেয়া টাকা দিতে নারাজ কেন্দ্রের মোদী সরকার। বাংলার বকেয়া আটকানোর জন্য অজুহাত খুঁজছে শিবরাজের দপ্তর। মনরেগা প্রকল্প থেকে মহাত্মার নাম সরিয়ে দিয়ে বিকাশ ভারত রোজগার এবং আজীবিকা মিশন সংক্ষেত্রে জিরামজি আইন আনার পর দেশের সমস্ত রাজ্যকে মনরেগায় বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে জানালেও বাংলার ক্ষেত্রে যে সেই নিয়ম খাটবে না। এদিন সে কথা আবারও বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে জিরামজি আইনের পক্ষে দীর্ঘ সওয়াল করেন তিনি। সেখানেই মনরেগাতে দেশের সমস্ত রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলে জানালেও বাংলায় বকেয়া মেটানোর কি হবে জানতে চাওয়া হলে শিবরাজের সাফ জবাব, যে হিসাব সততার সঙ্গে দেওয়া হয়েছে তা সব মিটিয়ে দেওয়া হবে। কেউ ভুয়ো হিসাব দিলে তা কিভাবে দেব? এদিকে মন্ত্রক সূত্রের খবর, মনরেগাতে বাংলার বকেয়া টাকা কিভাবে আটকে রাখা যায় তার জন্য শিবরাজের মন্ত্রকের অন্দরেও প্রস্তুতি চলছে। বাংলার টাকা কেন মেটানো হচ্ছে না তার জন্য মন্ত্রকের আধিকারিক স্তরে কারণ খোঁজার জন্য চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে এবং কি কারণে বাংলাকে টাকা দেওয়া হবে না তার জবাব তৈরি হচ্ছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলের দাবি, বাংলাকে টাকা না দেওয়ার জন্য অজুহাত খুঁজে বেড়াচ্ছে বিজেপি সরকার। বকেয়া সংক্রান্ত যাবতীয় হিসেব ও সমস্ত নথিপত্র কেন্দ্রের হাতে তুলে দেওয়ার পরও টাকা আটকে রাখার ছুতো খুঁজছে এই সরকার। এদিন শিবরাজ জানিয়েছেন, পরিবর্তনের জন্য সময়ের কারণে আইনটি 6 মাসের মধ্যেই বাস্তবায়িত হবে এবং ততদিন পর্যন্ত মনরেগা বহাল থাকবে। লোকসভা শীতকালীন অধিবেশনে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক যে তথ্য দিয়েছিল তাতে দেখা যায় চলতি অর্থবর্ষে অন্য সব রাজ্যের জন্য 100 দিনের কাজে কম বেশি অর্থ বরাদ্দ করা হলেও বাংলার বরাদ্দ শূন্য। কেন্দ্র জানিয়েছে নতুন অর্থ বছর শুরুর আগের অর্থবর্ষের সব টাকা মিটিয়ে দেওয়া হয়। অর্থাৎ 2024-25 পর্যন্ত সব বকেয়া পরিশোধ করা হয়েছে বাংলা ছাড়া। কেন্দ্র জানায় বাংলা বাদে অন্য সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সব মিলিয়ে 69,000 কোটিরও বেশি টাকা পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের হস্তক্ষেপ চেয়েছেন। কারণ অভিযোগ উঠেছে একজন ঊর্ধ্বতন সেনাকর্তা ফোর্ট উইলিয়ামের কমান্ড ঘাঁটি ব্যবহার করছেন এবং বিজেপির নির্দেশে এসআইআর প্রক্রিয়ায় কাজ করছেন। এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপর নির্বাচন কমিশনের কাজের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই গতকাল সিলমোহর দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে তালিকা প্রকাশ থেকে শুরু করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও অগ্রাধিকার দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকি 1,36,00,000 নামের ক্ষেত্রে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তত্ত্ব নির্বাচন কমিশন চাউর করেছিল তার তালিকাও প্রকাশ করতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, যে দাবি বারবার করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আসরে নামল সেনাবাহিনী। যদিও রাজ্যপালের সঙ্গে বৈঠকে কি ঘটেছিল তার বিস্তারিতভাবে জানানো হয়নি। লোকভবনের একজন কর্তা বলেছেন যে রাজ্যপাল বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছেন এবং কেন্দ্রের উপযুক্ত কর্তৃপক্ষের নজরে এনেছেন। অন্যদিকে রাজ্যপালের সঙ্গে সেনাবাহিনীর 2 জন কর্তা ফোর্ট উইলিয়াম থেকে এসে দেখা করেছেন আর মুখ্যমন্ত্রী তোলা অভিযোগ জমা দিয়েছেন রাজ্যপালের কাছে। এই বৈঠক নিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে রাজভবনের এক অফিসার বলেছেন, সেনা কর্তারা রাজ্যপালের সঙ্গে দেখা করে কথা বলেছেন এবং এই বিষয়ে তার হস্তক্ষেপের অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে সেনাবাহিনী ক্ষুব্ধ, যেখানে বলা হয়েছে যে ফোর্ট উইলিয়াম থাকাকালীন সেনাবাহিনীর একজন কমান্ড্যান্ট বিজেপির হয়ে কাজ করছিলেন। সংশ্লিষ্ট সেনাকর্তার পরিচয় গোপন রেখে মুখ্যমন্ত্রী 13 জানুয়ারি দাবি করেন যে রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় সেনাবাহিনীর কর্মীরা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য কমান্ড বেস ব্যবহার করছেন। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে অভিযোগ তুলেছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমার কাছে তথ্য আছে যে ফোর্ট উইলিয়ামের একজন কমান্ড্যান্ট
বিজেপিকে সমর্থন করার জন্য এসআইআর কাজ করছেন। তিনি সেখানে বসে বিজেপি পার্টি অফিসের কাজ করছেন। আমি তাদের হাত জোর করে অনুরোধ করছি যেন তারা এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকেন। বিতর্ক এই মন্তব্য নিয়েই কদিন আগে এই অভিযোগ নিয়ে রাজ্যপালকে জিজ্ঞাসা করা হলে সিভি আনন্দ বোস বলেছিলেন, প্রথমে আমাকে নিজের মতো করে যাচাই করতে দিন যে তিনি কি বলেছেন। যদি এটি কোনো সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে আমি অবশ্যই হস্তক্ষেপ করব। প্রথম বলেছিলেন শুনানি করতে দেব না, তারপর বিডিও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছিল তার নেতৃত্বে। আর এবার সেই তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের মুখে ফের হুমকি সুর। নির্বাচন কমিশনের কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। এর আগে বিডিও অফিস ভাঙচুরের ঘটনায় মনিরুলের বিরুদ্ধে কেন মামলা হয়নি সেই নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। ফের একবার হুমকির সুরে কথা বলতে দেখা গেল তাকে। সোমবার বিকেলে বস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকেই ফারাক্কার বিধায়ক হুমকি দেন, বলেন, তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেড়েছ, বের করব একটা একটা করে। তিনি আরও বলেন, সংবিধান সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখতে হবে। গালে থাপ্পড় পড়েছে বিজেপির, কমিশনার পদত্যাগ করা উচিত, ভাঁড় গদ্দার হয়ে গেছে। নিজে বাঁচার জন্য আগামী প্রজন্মকে বাঁচাতে তৈরি থাকুন। 19 তারিখ ফাইনাল লিস্ট বেরোবে, তখন যদি সব ঠিকঠাক হয়, নচেত দেখবেন চারিদিকে আগুন জ্বলছে, কিছু করার নেই। ধুকধুক করে মরার থেকে একেবারে মরা ভালো। এখানে উল্লেখ্য, এর আগে মনিরুল ধর্মের ভিত্তিতে নামবাদের অভিযোগ তুলেছিলেন। সেই সময় বলেছিলেন, হিন্দু ভাইরা আমায় বলছে, রামের নাম শুনলে বলছে আপনার কিছু লাগবে না, আর রহিমের নাম শুনলে তখন 14 গোষ্ঠীর খতিয়ান চাই। এই দ্বিচারিতা চলবে না। আমরা সকলে এই দেশকে স্বাধীন করেছি। যদি ফারাক্কার মানুষ বাঁচাতে গিয়ে গুলি খেতে হয়, এই মনিরুল ইসলাম গুলি খাবেন প্রথমে, তারপর বিডিও অফিস ভাঙচুর করা হবে। এরপর ফের একবার হুমকি দেওয়ার অভিযোগ উঠল মনিরুল ইসলামের বিরুদ্ধে। আসন্ন নির্বাচনে চোরেদের সরকারকে হারাতে হবে, এই ডাক দিয়েই ধুবুলিয়া জনসভা থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর ইস্যুকে সামনে রেখে তিনি তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করেন এবং দাবি করেন নির্বাচন কমিশনের পদক্ষেপ এখনও শুরু মাত্র। তার কথাই ব্রেকফাস্ট হয়ে গেছে, 14 তারিখ লাঞ্চ হবে। এই রাজনৈতিক চাপানুত্তরের পটভূমিতে রয়েছে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ। সোমবার শীর্ষ আদালত রাজ্যের এসআইআর সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে এবং যারা নথি জমা দেবেন তাদের রসিদ দিতে হবে। আদালতের এই নির্দেশের পরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, বিজেপি ও নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আদালতে যেমন জয় এসেছে তেমনি এপ্রিলের ভোটেও জয় পাবে তৃণমূল। ধুবুলিয়া সভা থেকে অভিষেকের এই মন্তব্যের পাল্টা দিতে এক মুহূর্ত দেরি করেননি শুভেন্দু অধিকারী। নাম না করেই তিনি বলেন, অর্ডার এখনো আপলোড হয়নি, তার আগেই বলা হচ্ছে কোর্টে জিতে গেছি, ভোটেও জিতে যাব, জিততে দেব না, বাংলার মানুষই জবাব দেবে। শুভেন্দুর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে তৃণমূল মিথ্যে প্রচার করছে। বিজেপি বিধায়ক আরও বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে, তার ভাষায় হুহু করে ছারপোকার মতো ঢুকছে। কিন্তু নির্বাচন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে। ব্রেকফাস্টে 58 লক্ষ, লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি। সেদিন বুঝবে যারা এখন লাফাচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, যেভাবেই হোক বর্তমান সরকারকে উৎখাত করাই বিজেপির লক্ষ্য। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই দাবি করেছিলেন, সুপ্রিম কোর্ট তৃণমূলের বক্তব্যকে মান্যতা দিয়েছে। তার কথায় লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে বলেছে আদালত। দুগালে কষিয়ে থাপ্পড় মেরেছে সর্বোচ্চ আদালত। এখানেই থামেননি তিনি। অভিষেকের দাবি, 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল 250-এরও বেশি আসনে জিতবে এবং বিজেপি 50-এর নিচে নেমে যাবে। তার বক্তব্য, বাংলার মানুষ বশ্যতা স্বীকার করতে জানে না, মেরুদণ্ড বিক্রি করতে জানে না। এসআইআর প্রসঙ্গে অভিষেক আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তৃণমূলকে মোকাবিলা করতে না পেরে কেন্দ্রীয় এজেন্সি ও মিডিয়াকে ব্যবহার করে বাংলার বদনাম করার চেষ্টা চলছে। তার দাবি, 58 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পাঠিয়ে প্রায় 1,36,00,000 মানুষের ভোটাধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিতে এসআইআর আতঙ্কে গত 2 মাসে প্রায় 92 জনের মৃত্যু হয়েছে বলেও দাবি তৃণমূল নেতৃত্বের। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে ঘিরে এসআইআর বিতর্ক এখন সরাসরি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে। একদিকে তৃণমূলের দাবি আদালতের নির্দেশে তাদের পক্ষে, অন্যদিকে বিজেপির অভিযোগ এই নির্দেশ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। নির্বাচনের মুখে এই সংঘাত যে আরও তীব্র হবে তা বলাই বাহুল্য।
এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে সমস্ত ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করে, সেভাবেই তারা ২৬-এর নির্বাচনের আগে নতুন করে অশান্তি করার চেষ্টা করছে। দিকে দিকে এসআইআর হলেও শুনানিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে দেখা যাচ্ছে। এমনকি বিভিন্ন জায়গায় বিরোধী দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছেন তৃণমূলের দ্বারা বলে অভিযোগ উঠছে। আর এই পরিস্থিতিতে প্রশাসনের একটা অংশ যখন তৃণমূলের কথা মতো কাজ করছে, তখন তাদের নিরপেক্ষ করতে কেন কড়া পদক্ষেপ নির্বাচন কমিশন নিচ্ছে না, তা নিয়েও বিভিন্ন মহল প্রশ্ন উঠছে। আর সেই বিষয়টি উল্লেখ করেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েই বড় প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা অর্জুন সিং। সামনে ২৬-এর নির্বাচন, তবে তার আগে নির্বাচন কমিশন যেভাবে পদক্ষেপ নিচ্ছে তাতে অনেকেই সন্তুষ্ট নন। বিরোধীরা দাবি করছেন স্বয়ং জ্ঞানেশ কুমারকে রাজ্যে এসে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে হবে। রাজ্যে যে অরাজকতা চলছে, এভাবেই যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে নির্বাচন কোনো মতেই শান্তিপূর্ণ হবে না। আবার ভোটের নামে প্রহসন হয়ে যাবে এবং শান্তি বিঘ্নিত করে ভয় দেখিয়ে কোনো এক পক্ষ জিতে যাবে, যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর বলে দাবি করছে বিরোধীরা। আর তারই মাঝেই আজ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেন দাপুটে বিজেপি নেতা অর্জুন সিং। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা অর্জুন সিং, আর সেখানেই তিনি বলেন নির্বাচন কমিশনের ভূমিকা সঠিক নেই। এখানে দুজন ডিএম দুজন এসডিওকে সাসপেন্ড করলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু করবে না। নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকলে তো বাংলায় ভোট হবে না। মমতা ব্যানার্জি আইপ্যাকের অফিস থেকে ফাইল নিয়ে আসার পর আপনি কি ভাবছেন উনি ভোট করতে দেবেন? প্রত্যেকটি বুথে বুথে পুলিশ নিয়ে আর গুন্ডা দিয়ে ভোট করাবে। তাই নির্বাচন কমিশন যদি শান্তিপূর্ণভাবে ভোট করাতে চায় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এসআইআর শুনানিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হতে দেখা যাচ্ছে। বেশিরভাগ জায়গাতেই তৃণমূলের বিরুদ্ধে অশান্তি সৃষ্টি করার অভিযোগ তুলছে বিজেপি। এমনকি গোটা প্রক্রিয়াকে বানচাল করতে এবং বিজেপি যাতে ফর্ম 7 জমা দিতে না পারে তার জন্য জেলায় জেলায় তৃণমূলের পক্ষ থেকে বৃহত্তর চক্রান্ত করা হচ্ছে এবং প্রশাসনকে চাপ দিয়ে বিভিন্ন রকম চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলছে ভারতীয় জনতা পার্টি। আর এসবের মধ্যে বিজেপি ফর্ম 7 জমা দিতে না পারায় আজ দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তর ঘেরাও বিক্ষোভ করলেন ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা। বর্তমানে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির পক্ষ থেকে ফর্ম 7 জমা দেওয়া হলেও তাতে তৃণমূলের পক্ষ থেকে বাধা দান করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলায় অশান্তির খবর সামনে আসছিল। আর এবার উত্তপ্ত হয়ে উঠেছে দুর্গাপুর এলাকা, যেখানে গতকাল বিজেপির পক্ষ থেকে ফর্ম 7 জমা দিতে উদ্যত হলেও সেখানে তৃণমূলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ, যার ফলে তারা সেই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি। আর তার প্রতিবাদে আজ দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিজেপি নেতা কর্মীরা। আজ দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তর ঘেরাও অভিযানের উদ্যোগ নেয় ভারতীয় জনতা পার্টি, যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক লক্ষণ ঘরুই সহ বিজেপির অন্যান্য নেতা কর্মীরা। গেরুয়া শিবিরের দাবি ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। গতকাল এই প্রক্রিয়া বিজেপির পক্ষ থেকে সম্পন্ন করার চেষ্টা হলেও তৃণমূলের পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয়েছে, এমনকি তাদের উপর হামলা চালানো হয়েছে। আর সেই কারণেই আজ তারা মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে এই বিক্ষোভ অভিযান চালাচ্ছেন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের। এখনো পর্যন্ত রাজ্য রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সিঙ্গুর। সম্প্রতি সেই সিঙ্গুরে সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেস খুব ভালো মতোই বুঝতে পারছে যে একসময় এই সিঙ্গুরে আন্দোলনকে হাতিয়ার করে তারা ক্ষমতায় এলেও এখন সেখানকার মানুষরা যারা তখন তাদের আন্দোলনের সাথ দিয়েছিল তারা এখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কারণ সিঙ্গুরে যেখানে শিল্প হওয়ার কথা ছিল সেখানে আন্দোলনের কারণে টাটা চলে গিয়ে যেমন ক্ষতি হয়েছে, ঠিক তেমনই সেই চাষের জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সকলেই তৃণমূলের সরকারকে দায়ী করছেন। আর এই পরিস্থিতিতে ২৬-এর নির্বাচনের আগে নরেন্দ্র মোদী সেই সিঙ্গুরের মাটি থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হলেই বিনিয়োগ আসবে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। আর প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরেই চলতি মাসেই সেই সিঙ্গুরে যেতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে খবর পাওয়া যাচ্ছে। আর সেই পরিস্থিতি নিয়েই এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি সিঙ্গুর থেকে সভা করে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাতে কি আরও চাপ পড়ে গিয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের?
তৃণমূল কি বুঝতে পেরেছে যে সিঙ্গুর এখন মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে? আর সেই কারণে চলতি মাসেই সেই সিঙ্গুরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে খবর পাওয়া যাচ্ছে। তবে মুখ্যমন্ত্রী যতই যান, লাভের লাভ যে কিছু হবে না তা আজ স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা, আর সেখানেই মুখ্যমন্ত্রীর সিঙ্গুরে যাওয়া নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, উনি একবার গিয়ে সর্ষে ছড়িয়েছেন, একবার গিয়ে জেসিপি দিয়ে গর্ত কুড়েছিলেন মাছ চাষ করবেন বলে। ওখানে মাছ চাষও হয়নি, সর্ষেও হয়নি, ধানও হয় না, আলুও হয় না। আর রতন টাটাকে তাড়িয়েছেন, বিজেপিকে আনলে পশ্চিমবঙ্গে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে বিজেপি সরকারের। নয়ডায় গাড়িসহ জল জমা গভীর গর্তে পড়ে মৃত্যু হয়েছে 27 বছরের ইঞ্জিনিয়ার যুবরাজ মেহতার। এই ঘটনায় উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে এক হাত নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দেখেন, মানুষ রাস্তায় মরছে, ব্রিজে মরছে, আগুন পুড়ে মরছে। অপদার্থ সরকার প্রশাসন চালানোর যোগ্যতাই নেই, এমনকি জবাব দেওয়ার প্রয়োজনও মনে করে না এরা। এক্স হ্যান্ডেলের পোস্টে মৃত যুবকের ছবির পাশাপাশি একাধিক সংবাদ মাধ্যমের ভিডিও ক্লিপ আপলোড করেছেন রাহুল। সঙ্গে লিখেছেন, মানুষ রাস্তায় মরছে, ব্রিজে মরছে, আগুনে মরছে, জলে মরছে, দূষণে মরছে, দুর্নীতিতে মরছে, বিভাজনে মরছে। যোগ করেন, ভারতের শহুরি জীবনে ভেঙে পড়ছে প্রযুক্তি বা অন্য সমস্যার জন্য নয়, অথচ জবাবদিহির প্রয়োজন মনে করে না ওরা। এদিন রাতে নয়ডায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। অফিস থেকে বাড়ি ফেরার পথে বাণিজ্যিক প্রকল্পের জন্য খনন করা 70 ফুটের গর্তে পড়ে মৃত্যু হয় যুবরাজ মেহতার। গুরুগ্রামের একটি ডেটা সায়েন্স সংস্থায় চাকরি করতেন তিনি। রাতে অফিস থেকে নিজেই এসইউভি গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন যুবরাজ। তখন ঘন কুয়াশায় রাস্তা দৃশ্যমানতা প্রায় ছিল না। নয়ডার সেক্টর 150-এর কাছে বাঁক ঘুরতে গিয়ে বিরাট গর্তে পড়ে যায় গাড়িটি। কাদা জল ভরা গর্তের মাঝামাঝি জায়গায় গিয়ে পড়ে গাড়িটি। নিজেকে বাঁচাতে দ্রুত চালকের আসন থেকে বেরিয়ে গাড়ির ছাদে উঠে দাঁড়ান যুবরাজ, কিন্তু তিনি সাঁতার জানতেন না, ফলে জলে নামতে পারেননি। ওই অবস্থায় বাবাকে ফোন করে বলেন, বাবা, আমি জল ভরা একটি গভীর গর্তে পড়ে আছি, আমি ডুবে যাচ্ছি, প্লিজ এখানে এসে আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। যদিও গাড়িটি বেশিক্ষণ যুবরাজের ভার নিতে পারেনি, কয়েক মিনিটের মধ্যেই সেটি ডুবে যায়। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে উদ্ধার কাজে গাফিলতির অভিযোগ উঠেছে। সোমবার নয়ডা প্রশাসনের সিইও এম লোকেশকে বরখাস্ত করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। 5 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এসআইআরের অত্যাচার নিয়ে লণ্ডভণ্ড বাংলা। তথ্য থাকা সত্ত্বেও এসআইআরের শুনানিতে ডাক পেয়েছেন বাংলার একাধিক গুণীজনেরা। ভারতীয় নাগরিক যাচাইয়ের জন্য সব কাজ ফেলে দিয়ে শুনানি কেন্দ্রে হাজির দিতে হয়েছে তাদের, যা নিয়ে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সভায় গিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনকে বিঁধছেন। বাংলা এবং বাঙালির পাশে দাঁড়িয়ে তিনি সুর চড়াচ্ছেন, বিজেপি ঘেঁষা কমিশন ইচ্ছে করেই বাংলাকে আক্রমণ করছে। এটাই বারবার বিভিন্ন বক্তব্যে বলেছে তৃণমূল সরকার। বাংলা দখল করতে বিরোধী দলের এমন প্রয়াস। এবার বিধানসভা ভোটে মোদি শাহ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বাঙালির লড়াইয়ের ডাক দিল তৃণমূলপন্থী বিদ্ধজনরা। এসআইআর নিয়ে বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ করছে তৃণমূল। এবার তৃণমূলপন্থী বিদ্ধজনেদের সংগঠন দেশ বাঁচাও গণমঞ্চ সুনির্দিষ্ট করে প্রতিপক্ষ চিহ্নিত করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। আসন্ন বিধানসভা নির্বাচনকে এই ত্রয়ীর বিরুদ্ধে বাঙালির লড়াই হিসাবে অভিহিত করল বিদ্ধজনেদের সংগঠন দেশ বাঁচাও গণমঞ্চ। 2021 সালের বিধানসভা ভোট থেকেই বাঙালি গরিমাকে গুরুত্ব দিচ্ছে তৃণমূল। বাঙালি অস্মিতাকে সাক্ষী রেখে প্রচার চালাচ্ছে। 2021 সালে তৃণমূলের স্লোগান ছিল, বাংলা নিজের মেয়েকে চাই। 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল, জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। আর 2026 সালের বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই তৃণমূল নতুন স্লোগান, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। তবে গতকাল সাংবিধানিক বৈঠকে দেশ বাঁচাও গণমঞ্চ দলীয় কোনো স্লোগানের কথা উল্লেখ করেনি, কিন্তু বিধানসভা নির্বাচনে তাদের উদ্দেশ্যে ব্যক্ত করেছে। সেখানে মোদি শাহের সঙ্গে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশের নাম জুড়ে দিয়েছে এবং তাদের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনের লড়াইকে বাঙালির অস্তিত্বের লড়াই হিসাবে অভিহিত করেছে।
সাংবাদিকদের সামনে মঞ্চের অন্যতম মুখ রন্তিদেব সেনগুপ্ত বিজেপি ত্রয়ীর কথা উল্লেখ করেছেন, যিনি গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন, কিন্তু তিনি 50,000 ভোটের ব্যবধানে হেরে যান। এবার তিনি সুর পাল্টে বিজেপির বিরোধিতা করে জানালেন, বাঙালির লাশের উপর দিয়ে বিজেপি বাংলা দখল করতে চাইছে, তাই প্রতিরোধ গড়তে না পারলে বাঙালির অস্তিত্ব হারাবে। এদিন বৈঠকে হাজির ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ দোলা সেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, সঙ্গীত শিল্পী সৈকত মিত্র, অভিনেতা বিশ্বশ্রান ঘোষ, পানিহাটির বাসিন্দা এসআইআর আতঙ্কে মৃত প্রদীপ করের ভাগ্নি শিল্পী ওঝা, কাজের চাপে মৃত মুকুন্দপুরের বিএলও অশোক দাসের স্ত্রী সুদীপ্তা দাস, মতুয়া মহাসংঘ ও গোসাই পরিষদের প্রতিনিধিরাও। এদিন এসআইআরের বিরোধিতা করে সুদীপ্তা বলেন, তার স্বামী যাদবপুর বিধানসভার 110 নম্বর অংশের বিএলও ছিলেন। চাপের কারণে বুথে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন, তা জানানোর সত্ত্বেও তাকে কাজ যেতে বাধ্য করা হয়েছিল। বর্তমানে 13 বছরের পুত্রকে নিয়ে কিভাবে সংসার সামলাবেন জানেন না। সরকার যদি বাড়ির কাছে একটা কাজের বন্দোবস্ত করে তাহলে খুব ভালো হয়। তার প্রস্তাব গ্রহণ করেছে তৃণমূলপন্থী এই মঞ্চটি। এদিন মতুয়া সমাজের প্রতিনিধিরাও এসআইআর নিয়ে সরব হয়েছেন। বিজেপি এবং আরএসএস মিলে প্রান্তিক অংশের মানুষকে রাষ্ট্রহীন করতে চাইছে দাবি তুলেছেন। এছাড়া এসআইআর শুনানিতে ডাক পাওয়া জয় গোস্বামী, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সচিব গীতিকণ্ঠ মজুমদারও ভিডিওর মাধ্যমে তাদের অভিজ্ঞতা জানিয়েছেন।